জিও ইউটিউব সৃজনে নতুনের অঙ্গীকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি ক্লিক করে দেখছো তাদের সবাইকে জিও ইউটিউবের চ্যানেলে স্বাগতম। প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি বাংলা সাহিত্য নবম-দশম শ্রেণী পর্ব ২ নিয়ে। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম জুতা আবিষ্কার কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের। আজকে দ্বিতীয় পর্বে তোমাদের সামনে নিয়ে এসেছি, দ্বিতীয় স্তবক, দ্বিতীয় পর্ব। প্রিয় বন্ধুরা, আমরা জানি যে প্রতিটি স্তবকের সঙ্গেই একটা সম্পর্ক রয়েছে। ১ থেকে ১০ পর্যন্ত যে স্তবকগুলো রয়েছে প্রত্যেকটা স্তবকের সঙ্গেই একটা বক্তব্যের সম্পর্ক রয়েছে, কারণ এটা কাহিনী কবিতা। কাহিনী আকারে ঘটনা বর্ণনা করতে করতে ঘটনা দুর্ঘটনার মধ্যে দিয়ে কাহিনী এগিয়ে যাচ্ছে এবং জুতা আবিষ্কারের কথাটা আস্তে আস্তে একটা পরিণতি লাভ করছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেজন্য আমার যে প্রথম পর্ব আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি, প্রথম পর্ব দেখার পরেই দ্বিতীয় পর্ব দেখবে, অর্থাৎ যে পর্বটা দেখবে তার পরের পর্ব দেখার আগে অবশ্যই আগের পর্বটা দেখা থাকলে, এই পর্বটা তোমাদের শোনা থাকলে, জানা থাকলে পর্বটা বোঝা অত্যন্ত সহজ হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভূমিকা আমরা এবার আমরা শুরু করি। শুনিয়া গবু ভাবিয়া হলো খুন, অর্থাৎ এর আগে যে কাহিনীটা শুরু হয়েছিল সেখানে রাজা এই গবু মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন যে তার পায়ে কেন ধুলা লাগে, এই ধুলা দূর করার ব্যবস্থা করতে হবে। যদি ধুলা দূর করতে না পারে তাহলে তাদের কারো রক্ষা থাকবে না। এখন এই কথাটা শোনার পর গবু মন্ত্রী কি হলো, সেখান থেকে কাহিনীটা বর্ণনা হয়েছে। শুনিয়া গবু অর্থাৎ হবু রাজার যে মন্ত্রী, সেই গবু রায় অর্থাৎ গবু মন্ত্রী গবু ভাবিয়া হলো খুন। রাজার ওই নির্দেশ শোনার পরপরই, মানে রাজার যে সমস্যা, পায়ে কেন ধুলা লাগবে, ধুলাবালি থেকে পাটাকে কিভাবে মুক্ত রাখা যায়, এটি তিনি সারা রাত ভেবেছেন। এখন এটা দূর করতে হবে। রাজা গবুকে ডেকে এটা সমাধানের ব্যবস্থা করতে বলছেন। যদি করতে না পারে তাহলে তাদের কারো রক্ষা নাই। তারা কেন রাজ্যে বসে বসে শুধু শুধু বেতন ভাগ বাটোয়ারা করে নিয়ে খাচ্ছে। এই জন্য ওই কথাটা শুনে রাজার নির্দেশ শোনার পর থেকে গবু ভাবিয়া হলো খুন, মানে ভাবতে ভাবতে একেবারে খুন হয়ে গেলেন এবং আর কোনো কুল কিনারা পান না যে রাজার পায়ে ধুলা লাগে এটা দূর করা সম্ভব কিভাবে। এটা ভাবতে ভাবতে তিনি খুন হয়ে গেলেন, মানে দিশারা হয়ে গেলেন। দারুণ ত্রাসে ঘর্ম বহে গাত্রে, দারুণ ত্রাসে মানে দারুণ ভয়ে, রাজার নির্দেশে গবুরায় ভয় পেয়ে গেছেন। দারুণ মানে ভীষণ, গভীর, ত্রাসে মানে ভয়ে, দারুণ ভয়ে, গভীর ভয়ে, মানে রাজার নির্দেশে গবু মন্ত্রী ভয়ে, গবু মন্ত্রী কি হয়, ঘর্ম বহে গাত্রে, ঘর্ম মানে ঘাম, বহে মানে প্রবাহিত হয়, ঝরে পড়ে, গাত্রে মানে গায়ে, শরীরে, মানে রাজার কথা শুনে ভয়ে গবু রায়ের শরীর বেয়ে দরদর করে ঘাম ঝরছে। পণ্ডিতের হইল মুখ চুন, এবং যারা আরো পণ্ডিত বর্গ ছিল তাদের মুখ চুন হলো, মুখটা কালো হয়ে গেল, অপমানিত হলেন, অপদস্থ হলেন, কিছুটা লাঞ্ছিত হলেন রাজার এই কথা শুনে যে পণ্ডিতেরা থাকতে কেন তার এই পায়ে ধুলা লাগবে। পণ্ডিতরা এই কথা শুনে তাদের মুখ চুন হয়ে গেল, কালো হয়ে গেল। পাত্রদের নিদ্রা নাহি রাত্রে, আরো যারা পাত্র আছে রাজার রাজ্যে, মানে আরো যারা কর্মচারী আছে রাজার রাজত্বে যারা থাকেন, চাকরিতে নিয়োজিত, এমন আরো যে পাত্র মিত্র আছে, এদের নিদ্রা নাহি রাত্রে, এদের রাতের আরামের ঘুমটাও হারাম হয়ে গেছে। মানে সবাই এখন ব্যস্ত রাজার নির্দেশ নিয়ে। রাজার রাজত্বে সবাই যেহেতু চাকরি করে খাচ্ছেন, কিন্তু রাজার কাজে কারো দৃষ্টি নেই। এই কথা শোনার পরই প্রত্যেকের এই অবস্থা শুরু হয়েছে। রান্নাঘরে নাহিক চড়ে হাঁড়ি, রান্নাঘরে এই সমস্ত লোকের, রাজার রাজত্বে যারা থাকে তাদেরই রান্নাঘরে নাহিক চড়ে হাঁড়ি, রান্না বান্না সব বন্ধ হয়ে গেছে, চুলা জ্বলে না, বন্ধ হয়ে গেছে ভয়ে। কান্নাকাটি পড়িল বাড়ির মধ্যে, এবং ওই সমস্ত লোকের, রাজার রাজত্বে যারা থাকে তাদের প্রত্যেকের বাড়িতে কান্নার রোল পড়ে গেল বাড়ির মধ্যে। আরো যারা মানুষ আছে, সদস্য আছে যারা, তারা সবাই দেখলো যে এখন এই রাজার নির্দেশ পালন করতে গিয়ে সবাই ভয়ে ততস্থ। এখন সেজন্য বাড়ির মধ্যে দেখা গেল যে বাড়ির মধ্যে এই সমস্ত সদস্যদের, আরো যারা সদস্য ছিল তারা কান্নাকাটি শুরু করে দিয়েছে। অশ্রু জলে ভাষায় পাকা দাড়ি, অশ্রু জলে মানে চোখের জলে, ভাষায় পাকা দাড়ি অর্থাৎ মুখে যে সাদা দাড়ি আছে, শ্বেত দাড়ি, পাকা দাড়ি, সাদা দাড়ি, এই দাড়ি চোখের জলে ভিজে ফেলছেন। ভিজে ভিজে কি করছেন, কহিলা গবু হবুর পাদে পদ্মে। এই গবু হলো পাকা দাড়ি বিশিষ্ট একজন মন্ত্রী। এই গবু
চোখের জল ফেলে দাড়ি ভিজায়ে কাঁদতে কাঁদতে কহিলা, মানে বললেন, রাজাকে গিয়ে বললেন হুবুর পাদপদ্মে, মানে রাজার পায়ে পড়ে। পাদপদ্ম, পাদপদ্ম একটা সুন্দর শব্দ, সমাসবাচক শব্দ, এটা উপমিত কর্মধারায় সমাস। এখানে পাটাকে পদ্মের সঙ্গে তুলনা করা হয়েছে। পাদ মানে পা, পদ্ম পদ্ম ফুল, পাটাকে পদ্মের সঙ্গে তুলনা করা হয়েছে। অর্থাৎ পা, যার পা পদ্মের ন্যায় সুন্দর ও কোমল তাকে বলা হয় পাদপদ্ম। রাজার পাটাকে পাদপদ্মের সঙ্গে তুলনা করা হয়েছে। অর্থাৎ রাজার এই পাদপদ্মে পড়ে, পায়ে পড়ে হবু কাঁদতে কাঁদতে দাড়ি ভিজায়ে বললেন। কি বললেন সেটা লাস্টে বলছেন, যদি না ধুলা লাগিবে তব পায়ে, পায়ের ধুলা পাইব কি উপায়ে। অর্থাৎ এটা হলো তার একটা বুদ্ধিকার গবু রায়। গবু অনেক চেষ্টা করে বুদ্ধি করে এই কথাটা প্রথম রাজাকে বললেন যে যদি না ধুলা লাগিবে তব পায়ে, তবে মানে আপনার পায়ে, অর্থাৎ রাজার পায়ে যদি ধুলাই না লাগিবে তাহলে পায়ের ধুলা পাইবে কি উপায়ে। পায়ের ধুলা পাওয়া মানে কি, পদ ধুলা নেওয়া, যে গুরুজন সম্মানিত ব্যক্তির পায়ের ধুলা নেওয়া, আশীর্বাদ নেওয়া, দোয়া নেওয়া, এই অর্থে পায়ের ধুলা। তা এখন এইটাকে একটা যুক্তি খাড়া করে গবু রাজাকে বললেন যে আপনার পায়ে যদি ধুলাই না লাগে তাহলে আমরা পায়ের ধুলা পাইবে কি উপায়ে, কোথায় কিভাবে পায়ের ধুলা পাবো, আমরা তো আপনার পায়ের ধুলা নিয়ে পৃথিবীতে বেঁচে থাকতে চাই। এখন এর মধ্যে দিয়ে গবু রায়ের যদিও একটা যুক্তি বা বুদ্ধি খাড়া করিয়েছে, কিন্তু এর মধ্যে রয়েছে তার একটা ব্যর্থতার অপচেষ্টা। অর্থাৎ রাজার পায়ে যে ধুলা লাগছে কেন, এটা দূর করার এটা কোনো সমাধান না, এটা একটা অজুহাত, এটা একটা সলসতা। অর্থাৎ তার যে ব্যর্থতা, সেই ব্যর্থতা ঢাকার ব্যর্থ চেষ্টা করেছেন, অপচেষ্টা করেছেন, এই কথাটা রাজাকে বলে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানেও আমরা দেখতে পেলাম গবু রায় রাজার পায়ে কেন ধুলা লাগে এটা দূর করতে পারেনি, একটা অজুহাত খাড়া করে রাজাকে এই কথা বলছেন যে পদধুলা না, আপনার পায়ে ধুলা লাগে বলে আমরা পদধুলা পাই, যদি আপনার পায়ে ধুলা না লাগে তাহলে পদধুলা পাবে কিভাবে, এই কথাটা বলে এই স্তবকটা 2 নম্বর পর্ব এখানে শেষ হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পর্ব 3 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।